মমতা বন্দ্যোপাধ্যায় যখন একদিকে ঘোষণা করছেন যে কলকাতা পুলিশ কমিশনারকে 4টের সময় তার পদ থেকে সরানো হবে বা রদবদল ঘটানো হবে, তিনি বলছেন। এর আগে আমরা বারবার দেখেছি যে বিভিন্ন জায়গায় রদবদল তো হয়েছে, হয়তো কোনো জায়গায় মানুষের দাবি মেনে, হয়তো কোনো জায়গায় ওনার মর্জি মতো, কিন্তু তারপর তাদেরকে অন্য পদ দেওয়া হয়েছে, প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে, কমফোর্টেবল একটা জায়গা দেওয়া হয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের ওসি টালার ওসি অভিজিৎ মণ্ডলকে নিয়ে একটি বক্তব্য রেখেছিলেন। কি বলেছিলেন তিনি শুনবো, ফিরছি আলোচনা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ইভেন কয়েকটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অডাসিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। প্রিয়াঙ্কা, পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হলো, বলা হলো আজকে 4টের মধ্যে রদবদল হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিজিৎ মণ্ডলের কথা বলছেন, তাকে নাকি চিকিৎসা দেওয়া হয়নি ইত্যাদি, তার পাশে দাঁড়িয়ে গোটা একটা প্রেস কনফারেন্স করলেন, তিনি অ্যারেস্টেড। গতকাল পুলিশের টিম তার পাশে দাঁড়িয়েছে, তাকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে। পুলিশ এক প্রকার অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়িয়েছে, কি বল? দেখুন, আমার যেটা মনে হচ্ছে যে যখন এই কথাটা উনি বললেন, আমার খুব অবাক লেগেছিল। কারণ কি, আমরা যতটুকু খবর পেয়েছি আমাদের ফেলো ডক্টরসদের থেকে বা সিনিয়রদের থেকে, যখন এই ব্যক্তিটি বিভিন্ন হাসপাতালগুলোতে যায়, সে বলে তার নাকি কিছু সিমটমস আছে যেগুলো চেস্ট পেন ইত্যাদি, এবং আমরা জনসমক্ষে এটা এসেছে যে ওনার যদি কোনো সিমটম পাওয়া যেত, ডাক্তাররা নিশ্চয়ই তার চিকিৎসা করতো এবং তাকে ভর্তি নিত। আমাদের চিকিৎসা শাস্ত্রে খুব পার্টিনেন্টভাবে আমাদেরকে শেখানো হয় যে কোনটা অ্যাডমিসেবল কেস, কোনটা অ্যাডমিসেবল কেস নয়, কারণ যাতে আমরা অন্য পেশেন্টদেরকে নিতে পারি, যাতে বেড নষ্ট না হয়। আমার মনে হয় সেইটাই আজকাল হতো না। এই থ্রেট কালচার, এই সিন্ডিকেটের জন্য বেডকে ধরে রাখা হতো, এই সবের বিরুদ্ধেই তো জুনিয়র ডাক্তাররা আজকে এখানে রয়েছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী, উনি এটাকে সামনে আনলেন না যে হ্যাঁ আমি জানি এরকম জিনিস চলছে, আমাদের সেইটাকে ভেঙে দিতে হবে। আমাদের ছোট বাচ্চারা শিখিয়ে দিয়ে যাচ্ছে, কিংবা এখন জেনারেল সিটিজেন এটাকে পছন্দ করছে না, এই হেলথ সিন্ডিকেটটাকে। উনি আমাদের অভিভাবক, আমরা ভেবেছিলাম ওনার এই সদর্থ ভূমিকা থাকবে, কিন্তু আমরা উল্টো দেখলাম উনি তাদের পরিবারকে আশ্বস্ত করলেন যে উনি, তাতে তো এটা হচ্ছে যে পাশে দাঁড়ালো, তাতে তো এটা হচ্ছে যে আচ্ছা এরা কিছু ডিমান্ড করছে, আমরা তার ডিমান্ড মেনে নিচ্ছি, কারণ কি আমাদের এত জনরোষকে ঠান্ডা করতে হবে, কিন্তু আমরা পানিশ করছি না, যেই ডিলে হচ্ছে তার জন্য আমরা তাকে পানিশ করছি না। রিকন, আমার একটা প্রশ্ন, তিনি বারবার সুপ্রিম কোর্টের কথা বলেন। সুপ্রিম কোর্টে যে অর্ডার এসেছিল, সেই অর্ডারে প্রাথমিক কন্ডিশন ছিল যে ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। দ্বিতীয় বলা হয়েছিল ডাক্তাররা যদি কাজে না ফেরে রাজ্য কোনো ব্যবস্থা নিলে সুপ্রিম কোর্ট সেখানে কিছু বলবে না, ইন্টারফেয়ার করবে না। তাহলে রিকন, না বারবার কন্টেম্প্ট অফ কোর্টের কথাও বারবার বিভিন্ন জায়গায় বলা হয়েছে দেখেছি, কি বলবে? আমি ন্যায়শাস্ত্র ছাত্রী নই, তাই আমি হয়তো খুব ডিটেলস এটার ব্যাপারে বলতে পারবো না। তবে আমরা যতটুকু জেনেছি, আমাদের লিগাল সেলের থেকেও যা জেনেছি, তাতে উনি একটা, আমি একটু কোট করে দিই খুব তাড়াতাড়ি। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মাস্ট টেক নেসেসারি স্টেপস টু ক্রিয়েট আ কনফিডেন্স ইন দ্য ডক্টর্স দ্যাট দেয়ার কনসার্নস ইন রিগার্ড টু দ্যার সেফটি অ্যান্ড সিকিউরিটি আর বিং ডিউলি অ্যাটেন্ডেড। আগে হচ্ছে এটা এনশিওর করতে হবে যে সেফটি অ্যান্ড সিকিউরিটিকে হচ্ছে ওনারা এটাকে দেখেছেন এবং তার জন্য একটা কনক্রিট আমরা করে দেব, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এইটা নয়। আমরা যদি গোটা বাংলা তথা গোটা বিশ্ব কি দেখতে পেল যে একটাও হচ্ছে সিসিটিভি, অসংখ্য সিসিটিভি লাগছে, কিংবা অসম্ভব কোনো হচ্ছে তৎপরতার সঙ্গে হচ্ছে সিকিউরিটিকে এনশিওর করা হচ্ছে, আমরা কেউ একটা কোনো চেঞ্জ কিন্তু কনক্রিট দেখতে পাইনি। তাহলে কিসের বিষয় হচ্ছে, কিভাবে আমরা হচ্ছে কন্টেম্প্ট অফ কোর্টের তো প্রশ্নই উঠছে। লাস্ট দিন সুপ্রিম কোর্টে কপিল সিব্বল বলছিলেন এটা হচ্ছে ওটা হচ্ছে, চিফ জাস্টিস বলেন সবই তো হচ্ছে, কি হয়েছে সেটা বলুন। আমার মনে হয় আজকে একটা সুপ্রিম হিয়ারিং আছে, আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্ট এগুলো দেখবে, যে ওনারা দুবার এটা বলা সত্ত্বেও যে সেফটি সিকিউরিটি এনশিওর করুন। আমার মনে হয় কন্টেম্প্ট তো হচ্ছে স্টেটের এগেনস্টে, স্টেটের দ্বারা হচ্ছে, যে তারা হচ্ছে তাদের কথা শুনছে না, তারা এইটাকে মেটাবার জন্য তাড়াতাড়ি সেফটি সিকিউরিটি হচ্ছে প্রসঙ্গে তৎপর নয়। আমার তো মনে হয় সেইটা কন্টেম্প্ট। ঠিক, আমি ঝন্টু বাবুর কাছে যাব। ঝন্টু বাবু, অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গোটা একটা প্রেস কনফারেন্স করলেন এবং তারপর পুলিশ তার পাশে গিয়ে দাঁড়ালো
করালো, তাকে আইনি সহায়তা দিল, যাকে অ্যারেস্ট করা হয়েছে এই কারণে যে তিনি একদিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এভিডেন্স, অন্যদিকে তার সরাসরি হাত থাকতে পারে এই গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, কি বলবেন? আমি প্রথমেই বলছি, দেখো এটা কেন হলো। সিএমআরআই থেকে তিনি রিজেক্ট হয়ে কোঠারিতে গেলেন, কোঠারিতে রিফিউজ হলো অ্যাডমিশনের, সেখান থেকে বেলভিউর থেকেও রিফিউজ হলো উডল্যান্ড। এই হাসপাতালগুলো খুব নামি হাসপাতাল এবং তারা ওই যে ও বললো যেটা যে আমার জুনিয়র ডাক্তার বোনটি, যে প্রত্যেকটা জায়গায় ওরা কিন্তু ডাক্তারের এথিক্স মেনে চেক করে বুঝেছে তাকে অ্যাডমিট করা যাবে না। ওই জন্যেই আমি বলছি প্রভাব খাটিয়ে যখন তাকে একটা সরকারি হাসপাতালে ভর্তি করা হলো শেষমেশ, মুখ্যমন্ত্রী এটা কেন বললেন এবং তার বাড়িতে কেন উচ্চতন কর্তৃপক্ষকে পাঠালেন পুলিশের? কারণ পুলিশের ভিতরে যদি বিদ্রোহ হয়ে যায় তাহলে টলমল হয়ে যাবে। এই পুরো কনস্পিরেসিতে তো পুলিশও যুক্ত। দ্বিতীয়, ও ছোটবাবু আমি আপনার কাছেই আসছি, আমার একটা ছোট্ট লাইভ নিতে হবে। রিয়াঙ্কা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুপ্রিম কোর্টের সামনে রয়েছেন। রিয়াঙ্কা, আজকে হিয়ারিং রয়েছে আর খানিকক্ষণের মধ্যে সম্ভবত 10:30টায় কি নিয়ে মানে কি কথা হতে পারে আর কি আপডেট রয়েছে দ্রুত? আজ আবার শুনানির পর্ব শুরু হবে সুপ্রিম কোর্টে আরজিকর কেসে। আমরা দেখব সিজিআই বেঞ্চ, যেটা ডিওয়াই চন্দ্রচূড় লিড করছে, সেই বেঞ্চ আবার অবজারভেশনস নেবে এই কেসে। সর্বপ্রথম সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট নিয়ে চর্চা হবে, যেখানে তাদের ইনভেস্টিগেশন এবং অ্যারেস্ট, আমরা দেখেছি ডক্টর সন্দীপ ঘোষের অ্যারেস্ট করা হয়েছে এবং অভিজিৎ মণ্ডল এসএচও তালা পুলিশ স্টেশন তারও অ্যারেস্ট করা হয়েছে। তো সেই নিয়ে নানান চর্চা হবে, সেই নিয়ে স্ট্যাটাস রিপোর্ট ফাইল করা হবে। আর সিবিআই এতদিনে যতটাই তদন্ত করা হয়েছে, প্রায় এক মাসের তদন্ত রিপোর্ট সিবিআই পেশ করবে সুপ্রিম কোর্টের সামনে। অন্যদিকে দেখা যাবে স্টেট গভর্নমেন্টের স্ট্যাটাস রিপোর্ট। সেই স্টেট গভর্নমেন্টের স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্ট চেয়েছিল। এই নিয়ে ডেথ চ্যানেল চালানের উপরে একটা কথা উঠেছিল, ডেথ চ্যানেলের ক্লারিফিকেশন দেওয়া হবে স্টেটের তরফ থেকে, এবং সিআইএসএফ পার্সোনালদের ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল আরজি করে, যেটা আগে কথা বলা গেছিল যে তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট করছে না মমতা সরকার। সেই নিয়ে ক্লারিফিকেশন স্টেট দেবে সুপ্রিম কোর্টকে। 10:30টার পর শুনানির পর্ব শুরু হবে সুপ্রিম কোর্টে। আমরা থাকবো, সব ডিটেলস আমাদের ভিউয়ার্সদের দেখাবো এবং সুপ্রিম কোর্ট থেকে নানান যে অবজারভেশন সুপ্রিম কোর্ট আজ করবে এই কেসে, সেগুলো সব আমরা এনে ধরবো আপনাদের। একেবারে রিয়াঙ্কা, নজর রাখো, 10:30 থেকে হিয়ারিং, সবার নজর থাকবে। ঝন্টু বাবু কন্টিনিউ করুন। এআইআর 1990-91 যে মাদ্রাস কোর্টের সেই ঐতিহাসিক রায়টা অ্যাড করে দিয়ে শুধু যে এ অর্ডার হুইচ ইজ বিং ক্যাপাবল অফ মোর দ্যান ওয়ান মিনিং ক্যান বি কনসিডার অ্যাজ এ কন্টেম্প্ট। দুটো যদি শর্ত আরোপ করে কোর্ট, তাহলে কোনো একটি শর্ত না মানলে আরেকটি শর্ত না মানার জন্য কন্টেম্প্ট হতে পারে না। এটা আমরা প্রথম দিন থেকে বলছি। রাজ্যের একাধিক নেতা, তৃণমূলের নেতা, ইভেন মুখ্যমন্ত্রী পর্যন্ত একাধিকবার এটা বিভ্রান্ত করেছে জনগণকে। এখানেই প্রশ্নটা হচ্ছে যে আপনি কি চাইছেন? যেখানে পাড়ায় পাড়ায় একটা দাবি উঠছে, রক্তকরবীরা, নন্দিনীরা জেগে উঠেছে, ফলে এই পথের দাবিটা মেনে আপনি এত দেরিতে হলেও ন্যায়টা দিলেন। এর আগেই করতে পারতেন, এতগুলো ক্যাজুয়ালিটি হতো না। ওরা তো ফিরতেই চাইছিল, ওদের দাবিটা তো শেষে মানলেন আপনি, শেষে মানলেন, কিন্তু এত দেরি করে মানলেন কেন? এত দেরি করে মানলেন? আমি প্রশ্নটা হচ্ছে ওই জায়গাটা গিয়ে, উনি তো জানেন এই ইন্টারনেক্সাসটা কারা চালাতো, কার নেতৃত্বে। দেখো সংবিধানের 164(h)(2) উপধারায় স্পষ্ট লেখা আছে যে ক্যাবিনেটের হেড মুখ্যমন্ত্রী, তার ক্যাবিনেটের কোনো মিনিস্ট্রিতে যদি দুর্নীতি হয় তার কালেক্টিভ রেসপন্সিবিলিটি তার। সেক্ষেত্রে এই দুটো দপ্তর তার আন্ডারে। এই ক্ষমতায় আসার পরে পুলিশি দপ্তর কাউকে তিনি দেননি। সেই পুলিশ এই কনস্পিরেসির মুখ্য পার্ট, যেখানে ওনার দুর্বার আন্দোলনের জোরে 26 দিনের মাথায় বুদ্ধবাবু প্রসূন মুখোপাধ্যায়কে সরাতে বাধ্য হয়েছিল ষষ্ঠী পুজোর দিন। তাহলে আজকে তিনি এতদিন রাখলেন কেন ওয়েট করে? তিনি তো আন্দোলন করেছিলেন, আমি বলছি তার ন্যায্য দাবি ছিল সেই সময়। তাহলে আজকে একই ঘটনায় ইতিহাস রিপিট করতে গিয়ে এত দেরি হলো কেন? তার প্রশ্নটা এটাই, কাকে বাঁচাতে চাইছিলেন আপনি? বেশ ঝন্টু বাবু, আমি একটা বাইট শোনাবো। গতকাল রাত্রে ডক্টররা, আমি যাবো ডক্টর রঞ্জনের কাছে এবং ভাস্বতী ম্যাডামের কাছে, তার আগে একটা বাইট শোনাবো। গতকাল রাত্রে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ডক্টররা কি বললেন আন্দোলনস্থল থেকে, জুনিয়র ডাক্তাররা শুনুন। একটা কথা বলে নেওয়া জরুরি যে যতক্ষণ না অবধি, এখনো অবধি মৌখিক আশ্বাস পাওয়া গেছে, যতক্ষণ না অবধি এটার বাস্তবায়ন ঘটছে, ততক্ষণ অবধি আমরা আমাদের এই যে আন্দোলন, এই যে অবস্থান, কর্মবিরতি, সেই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। আগে বাস্তবায়ন হবে, আগে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হবে, তারপর আমরা প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে
কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো, তার আগে নয়। ডক্টর ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী বললেন এই 4 জনকে সরানো হবে ইত্যাদি, কিন্তু আমাদের রাজ্যে আমরা দেখেছি বিভিন্ন সময় প্রাইস পোস্টিং হয়েছে, এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় বসানো হয়েছে, আরো উচ্চ পদে বসানো হয়েছে, আরো কমফোর্টেবল জায়গায় পাঠানো হয়েছে। এটা একদিকে। আরেকদিকে একটু আগে বাইট শোনালাম অভিজিৎ মণ্ডল ওসি, তার পাশে গোটা পুলিশ দপ্তর দাঁড়িয়েছে এবং মুখ্যমন্ত্রীও কদিন আগে প্রেস কনফারেন্স করে বলেছেন কেন তার চিকিৎসা হয়নি। কি বলবেন? দেখুন, বিশ্বকর্মা পুজোর দিন হয়তো নারায়ণ শিলা মানে আমাদের স্বাস্থ্য সচিবের বিসর্জন হয়নি, কিন্তু যন্ত্রের দেবতা যদি বিশ্বকর্মা হয় তাহলে ষড়যন্ত্রের দেবতারা যারা মাথাগুলো বসে আছে তাদের বিচার কবে হবে? আমি বারবারই বলেছি যে কাঁচপোকা এবং শ্যামাপোকার কথা, এই দুজন মানুষ যারা অস্থিরোগ বিশেষজ্ঞ এবং যিনি পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি, তার ছেলে এবং তাকে নিয়ে যে অর্ডার করা হলো সেটা চেঞ্জ করা হলো স্বাস্থ্যভবন থেকে, তার কোনো বিচার হয়নি। আজকে শয়ে উদ্দীপ্ত একজন বিধায়ক যিনি আজকে হয়তো যাকে মাননীয় মুখ্যমন্ত্রী RKS এর চেয়ারম্যান থেকে পোস্ট থেকে সরিয়েছেন, কিন্তু এখনও তিনি বেশ কিছু পোস্ট দখল করে আছেন লাভজনকভাবে, যেমন প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, চেয়ারম্যান অফ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, সেখান থেকে কিন্তু তাকে কোনো অপসারণ করা হয়নি। এবং তার 2 কন্যা সু এবং শি, তাদেরও কিন্তু যেভাবে শ্রীরামচন্দ্র মেডিকেল কলেজ থেকে ল্যাটারাল ট্রান্সফার হয়ে মেডিকেল কলেজে চলে এলেন এবং তারপর এখন অ্যাসোসিয়েট প্রফেসর SSKM, এবং আরেকজন কন্যা MN দে কোটাতে ন্যাশনাল মেডিকেল কলেজে MBBS করার সুযোগ পেলেন। অর্থাৎ এরা কেউই কিন্তু নিট বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা না দিয়েই তারা এখন কিন্তু SSKM এর মতো হাসপাতালে কাজ করছেন। এছাড়াও বেশ কিছু শর্মাজি রয়েছেন, ছোট দাস রয়েছেন, হ্যাকোমেডের যিনি যে বিশাল পরিমাণ দুর্নীতি হয়েছে এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিশোর একটা ছোট্ট জিনিস ব্রেক করব, কালকের ঘটনাটা কি ঘটলো? 6:30 তো জুনিয়র ডাক্তাররা পৌঁছলো, তারপরে শুরু হলো কার্যবিবরণী লেখা এবং স্টেনোগ্রাফার নিয়ে যাওয়া হলো। প্রথমে যে কথাটা হলো সেটা হচ্ছে কন্ডোলেন্স, তারপরে কিন্তু 2 এবং 3 নম্বর এজেন্ডায় আলোচনা হলো না, সোজা চলে যাওয়া হলো 4 এবং 5 নম্বর, অর্থাৎ সেফটি সিকিউরিটি ইস্যু, টয়লেট কী আলোচনা হবে এবং তারপরে CCTV। তারপরে আসা হলো কিন্তু 2 নম্বর আলোচনায়, এবং এই 2 নম্বর আলোচনায় যখন এই যে 6 জনের অপসারণ আমরা চেয়েছিলাম, তাই সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পাশে একটু আলোচনা করতে অন্য ঘরে গেলেন, 15-20 মিনিট বাদে তারা ফিরে এলেন। কিন্তু সেখানে কিন্তু রাজীব কুমারের যে টোনটা ছিল সেটা কিন্তু খুব ভালো ছিল না। কিন্তু আমরা মনোজ পন্তকে এবং তার সাথে নন্দিনী দেবীকে ধন্যবাদ জানাবো, তাদের সদর্থকভাবে আলোচনাটা এগিয়ে নিতে সাহায্য করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এরপরে রাশ টেনে নিয়েছেন এবং তিনিই সম্পূর্ণ আলোচনাটা করেছেন। তাই আমি আবার বলবো, আমরা এখনো করব চিৎকার যতদিন না তোমরা হবে বহিষ্কার। ডক্টর ভট্টাচার্য, দুর্গাপুজো আসছে, তারপর শ্যামা পুজো, আমি জানি শ্যামা মায়ের আরাধনা হবে। আপনি শ্যামা পোকার কথা বললেন একটু আগে, আমি বুঝতে পারিনি কি বলছেন ঠিক। আমরা সবাই জানি যিনি স্বাস্থ্য দপ্তর বকলমে চালান প্রভূত ক্ষমতাশালীর অধিকারী এবং যিনি নর্থ বেঙ্গল লবির হোতা, গোল পার্কের চেম্বার, যিনি বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, আমি তার কথাই বলেছি। একথা আজ আর জনমানসে কেউ অগোচরে নেই যে তিনি কে। এবং এই যে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান করতে গেলে, ঝুল মাকড়সার জাল পরিষ্কার করতে গেলে, আমি জানি না অত লম্বা হাত অবধি পৌঁছতে পারবো কিনা, কিন্তু আমরা যেভাবে আন্দোলন নিয়ে যাচ্ছি এই গণ আন্দোলনে, আমরা অবশ্যই এর শেষ দিকে ছাড়বো।